আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশে এখন সবচেয়ে বড় বিপর্যয়কারী হচ্ছে ইসকন। ইসকন হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদী এক সংগঠন। সারা বাংলাদেশে ইতিমধ্যে এটা ক্যান্সারের মতো রূপ ধারণ করেছে। আমি আসার সময় দেখলাম আপনাদের এই অঞ্চলে ইসকনের মনে হয় একটা মন্দির আছে। এরা সমাজে ক্যান্সারের মতো, কিসের মতো? ক্যান্সারের কোনো অ্যান্সার, ক্যান্সারের একটাই আনসার, সেটা হচ্ছে এটা উগড়ে ফেলতে হবে। শরীরের যেই অংশে ক্যান্সার হবে সেই অংশটা কেটে না ফেললে এই অংশ ঠিক হবে না, সারা শরীরে ক্যান্সার ধরবে। ইসকনকে বাংলাদেশ থেকে উগড়ে ফেলতে হবে, ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। সারা বাংলাদেশে এদের যেখানে আস্থানা রয়েছে ভেঙে গুড়িয়ে দিতে হবে। যারা এদের দূষণ হবে, যারা এদের রক্ষক হবে, যারা এদের ভক্ষক হবে, তাদেরকে চিরতরে মুছে দিতে হবে। আমি বলছি এই হুজুর কাইন্ডলি ওই গলা শিরা ফুলিয়ে ওই মঞ্চ থেকে ওখানকার সংখ্যাগুরু মুসলিমদের উদ্দেশ্যে বলুক, এই প্রভুপাদ যিনি ইসকনের প্রতিষ্ঠাতা, কলকাতার বাঙালি ছেলে, ৭১-এ যখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে খেতে পায় না, ওই যুগে 25 মিলিয়ন মার্কিন ডলার, আজকের যুগে কত টাকা বাংলাদেশকে দিয়েছিল, দান করেছিল। ওই হুজুর ওই ঋণের জন্য আজকে হুজুরগিরি করছেন, টাকাটা রিটার্ন করে দিয়ে কথাটা বলুন, ওই কথাটা বলুন যে ইসকন বাংলাদেশে 100টার উপরে অনাথ আশ্রম চালায়। হুজুর ওটাকে ঋণটাকে রিটার্ন করে দিয়ে কথাটা বলুন। বেশ, দেখো ইসকনের সঙ্গে বাংলাদেশের হুজুরদের যে প্রতিদ্বন্দ্বিতা, সেটা হচ্ছে বাংলাদেশের হুজুরদের প্রধান কাজ ছিল বাংলাদেশের গরিব হিন্দুদেরকে ভুল বুঝিয়ে কনভার্ট করা। ইসকন তাদের সেটাকে রুখে দিয়েছিল যে গরিব হিন্দুদেরকে কনভার্ট করা যাবে না। সেই জন্যে ইসকনের সঙ্গে বাংলাদেশের এই জঙ্গি হুজুরদের একটা দীর্ঘদিনের ট্যাসেল চলছে। আমি জঙ্গি হুজুরদের উদ্দেশ্যে একটা তথ্য দিতে চাই, সেটা হচ্ছে যে ঢাকার যে প্রধান মসজিদ যেটার নাম বাইতুল মোকাররম, সেটা গড়ার জন্য ৯৫,০০০ টাকা ৭১ সালে ভারত সরকার দিয়েছিল। সেটা মাথায় রেখে তবে ভারতের সঙ্গে লড়তে আসবেন যে আপনাদের যেটা প্রধান ঘাঁটি সেটাতেও ভারতের টাকা আছে। ভারত যদি প্রত্যাঘাত করে একটা বিষয় স্পষ্ট, তাহলে রুখে দাঁড়ানোর মতন ক্ষমতাটুকুনি পর্যন্ত যেই দেশের নেই, যেই রাষ্ট্রের প্রত্যাঘাত করতে হবে না, রাজ্য পুলিশ, হ্যাঁ সিভিক পুলিশ, হ্যাঁ যদি সিভিক পুলিশ, এটা হয়তো হাস্যকর একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই এইরকম প্রচুর মিম হচ্ছে যেখানে পরিষ্কার করে বলা হচ্ছে শুধুমাত্র জল ছাড়লে পরেই বাংলাদেশের মানুষ ভেসে চলে যাবে। সেই রাষ্ট্রের এত বড় বড় কথা বিশ্বাস করুন, একদম মানায় না। আগে নিজেদেরকে বিচার করুন, নিজেদের কি অবস্থান রয়েছে সেটা দেখুন, তারপর না হয় অন্য কাউকে ধমকি দেবেন, তা আবার ভারতবর্ষ, মাথায় রাখবেন। আজকের মতন অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, তবে অন্যান্য সব ব্রেকিং খবরের জন্য অবশ্যই আপনাদের নজর থাকুক রিপাবলিক বাংলায়। আমার ভয় তো নয় কোথায় গিয়ে বাংলাদেশের এই কতগুলো হুজুর, মানুষদা বলছিলেন খেজুরের হুজুর, তাদের এই সাহসটা কলকাতামুখী কি করে হলো? দেখো ওরা কিন্তু দিল্লি দখল করা বলেনি, ঠিক সাধারণত রাজধানীর কথা বলা হয়, স্পেসিফিক্যালি টার্গেট করেছে কলকাতাকে। কেন আমি বলছি কলকাতাকে কেন? ওদের কাছেও খবর আছে যে কলকাতায় ফিফথ কলামিস্টরা লুকিয়ে আছে। কলকাতা কেন আমি ভয় পাই যে সরাসরি এই ইসলামিক ফান্ডামেন্টালিস্ট, ইসলামিক ক্যালিফাট গঠনের যারা পলিটিক্যাল প্রজেক্ট করে পৃথিবীর বিভিন্ন দেশে, তারা এই ধরনের ফোর্সের সাথে সরাসরি লড়াই করে না। পাকিস্তান ভারতের সাথে সরাসরি লড়াই করে না, প্রক্সি ওয়ার করে। এই কারণে ১৭৪ জন জঙ্গিকে ছাড়িয়ে দিয়েছে ওরা, সোনার বাংলা গঠন করতে নয়, ভারতকে প্রক্সি ওয়ারে আক্রান্ত করতে। কারণ জানে ভারতের ভেতরে একটা ডিপ স্টেট প্যারালালি চলে। এই ডিপ স্টেটের আমি নাম ধরে বলছি, মানুষবাবু নাম বলেননি, যে বাংলার কলকাতা সংস্কৃতির রাজধানী, এই পশ্চিমবঙ্গের ক্যাবিনেটে সিদ্দিকুল্লার মতন মন্ত্রীও তো আছেন যারা সরাসরি ইউনিট সরকারের স্ক্রিপ্টটাকে পাঠ করে আগে শোনান, তারপরে উনি ইউনিট সরকার স্ক্রিপ্ট পাঠ করে। এই যে ফিফথ কলামিস্ট, এটাই আমার কাছে ভয়ের। যে তুমি খেয়াল করে দেখবে যে বৃহত্তর মোগলিস্তানের দাবিটা যখন এই সরকার ২০১১ ক্ষমতায় আসে, তারপরেই তো উঠেছিল মালদা মুর্শিদাবাদকে নিয়ে, তখন কংগ্রেস ইউপিএ গভর্নমেন্ট বারবার সতর্ক করেছে যে বৃহত্তর মোগলিস্তান গঠনের চেষ্টা চলছে। খাগড়াগড় যখন ব্লাস্ট হয়, তখন শেখ হাসিনা প্রেস ব্রিফ করে বলেছিল ভারত সরকারের উদ্দেশ্যে যে আমরা এপারে জঙ্গি মারছি, আর আপনাদের দেশের একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ জঙ্গিদের আশ্রয়স্থল হয়ে দুধে ভাত হচ্ছে। এই যে জেএমবি জঙ্গিরা ঢুকছে, এতে ক্ষতিটা কাদের হচ্ছে? আলটিমেটলি ভারতের। কারণ ডিপ স্টেটের কনসেপ্টটা শুধু এক্সটার্নাল নয়। ডিপ স্টেটের সংজ্ঞা যদি তুমি ইউকিপিডিয়াসে পড়ো, ডিপ স্টেট
একটা স্টেটের ভিতরও প্যারালালি সেই দেশের একটা ভিন্ন মানসিকতার লোকের দ্বারাও গড়ে ওঠে। দেখবে তুমি 46-এ সোহরাবুদ্দিন সরকার বৃহত্তর বাংলার প্রধানমন্ত্রী, এই ভারতের অংশ, তার আন্ডারে সরকারের একদম ওই সরকারে হিন্দুও ছিল, প্রচন্ড হিন্দু। তখন কিন্তু ঝন্টুবাবু, দায়িত্ব নিয়ে আজকের এই শোতে আপনি যে বক্তব্য রাখছেন, ডিপ স্টেটের কথা বলছেন, ইঙ্গিত করছেন আমাদের এই রাজ্যের কেউ কেউ কোথাও না কোথাও হয়তো লুকিয়ে লুকিয়ে এই চক্রান্ত করছেন, মারাত্মক অভিযোগ। না, লুকিয়ে কেন? লুকিয়ে না, আমি বলছি প্রকাশ্যে বলেছে। যারা সিদ্দিকুল্লাহ না, আরো স্পেসিফিক তুমি ডিপ স্টেটের কথা তুললে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের হঠাৎ অজানা কিছু মুখ বাংলাদেশের টিভি চ্যানেলে এখান থেকে অনলাইনে সাক্ষাৎকার দিয়ে পশ্চিমবঙ্গ, রিপাবলিক বাংলা এদের মুন্ডুপাত করছে এবং বলছে যে পশ্চিমবঙ্গে প্রচন্ড নাকি এখানে টর্চার হচ্ছে, শত্রু হয়েছে এবং যাদেরকে আমরা চিনি না, জানি না, মানে রিপাবলিক বাংলা আর ইসকনকে সহ্য করতে পারছে না, এই দুটো এটা কলকাতায় বসে চলছে। হ্যাঁ, আমরা একটা বাইট শোনাবো। গতকাল শেখ হাসিনা, এটা খুব গুরুত্বপূর্ণ, আজকে দিনে 15 দিন হলো চিন্ময় কৃষ্ণ প্রভু জেলে রয়েছেন, তাকে কোনো আইনি সহায়তা দেওয়া হয়নি। গতকাল শেখ হাসিনা এই কথা তুলেছেন, কি বলেছেন তিনি শুনবো, দ্রুত ফিরবো আলোচনা। আপনারা জানেন যে এমনকি একজন সাধু চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেপ্তার করা হলো, কিন্তু তার পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না। এটা কোন ধরনের বিচার যে একজন আসামির পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না? যদি কোনো আসামি আইনজীবী না দিতে পারে তো এটা সরকারের দায়িত্ব আইনজীবী নিয়োগ দিয়ে দেওয়া, ন্যায় বিচারের স্বার্থে। বাংলাদেশে ন্যায় বিচার নাই, এবং তার পক্ষে দাঁড়ালো কেন? সেই জন্য আইনজীবী পিটিয়ে হত্যা করা। এবং তাদের এবারে আমরা একটা অদ্ভুত ব্যাপার দেখি যে মানুষকে পিটিয়ে হত্যা করা। ব্রেকের আগে 2 মিনিট আছে, 1 মিনিট করে যাবো। ঝন্টুদা, হ্যাঁ, আমি বলছি যে এই প্যারালাল ফোর্সটা সোহরাবুদ্দিন সরকারের সময়ও যখন 23% 24% হিন্দু এন্টায়ার ইয়েতে, সেখানেও কিন্তু সোহরাবুদ্দিন ডিরেক্ট অ্যাকশন ডে পালন করেছিল। ভারতে কেন এরা সরাসরি যুদ্ধ না করে, এই দেখো, যারা আলু, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা কিনতে পারে না, তারা প্রকাশ্যে কলকাতা দখল করবে বলছে, তার তো সামান্য ভিত্তি থাকতে পারে। যে সরকার, এই যে স্টেট গভর্নমেন্ট, তারা কি প্রকাশ্যে কোনো ব্রিফ দিয়েছে? তুমি দেখেছো মমতা ব্যানার্জি রেসপন্সিবিলিটি মেনটেন করে একটা কথা বলেছে, যারা রোহিঙ্গারা দেশে ঢুকতে পারবে না বলে ভারত সরকারের বিরুদ্ধে স্লোগান তোলে, যারা বাবরি মসজিদ ধ্বংসের দিনটাকে সংগতি মিছিল করতে পারে, তারা একটা স্টেটমেন্ট দিয়েছে। কলকাতা তাদের তো কলকাতা ভারত সরকারের হওয়ার আগে, রাজ্যের তৃণমূল চালিত সরকারের কলকাতা আগে একটা স্টেটমেন্ট দিয়েছে, তুমি শুনেছো? আপনি যখন চার্জ করবেন তখন তো বলা হচ্ছে পররাষ্ট্রনীতি, পররাষ্ট্র বিষয়ে কথা বলবো না, রোহিঙ্গা সমস্যার পররাষ্ট্রনীতির পার্ট নয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।